একদিকে আমরা যখন দেখছি যে আব্বাসের সঙ্গে একেবারে শওকত মোল্লার এই যে একদম যে জোর চর্চা, সেটা একদম রাজনৈতিক পরিসরে সরগরম করেছে রাজনৈতিক পরিসরকে, তখন কি বলা হয়েছে নওশাদ সিদ্দিকীর পক্ষ থেকে শুনবো। শওকত মোল্লা আজকে মঞ্চ থেকে আবারও হুঁশিয়ারি দিয়ে বললেন দুই ভাইয়ের ঘুম হারাম করে দেবেন। আমার সত্যি বলতে গত রাত্রে খুব ভালো ঘুম হয়েছে, আজকে শরীর টায়ার্ড আছে। আমি ক্যানিং পশ্চিম গিয়েছিলাম, ভাঙড়ে বিভিন্ন জায়গায় গিয়েছি, এখনই ঘুম পেয়ে যাচ্ছে, শান্তির ঘুম আমরা ঘুমোচ্ছি। একটা কথা বলি, শওকত মোল্লা ডায়লগ দিলেও শওকত মোল্লা দলের নেত্রীর ঘুম কতটা ভালো হচ্ছে, কি আইসেট ফোবিয়াতে ভুগছে তারা, তাদেরকে জিজ্ঞাসা করুন। বলছে আপনারা 4 বছর ধরে ভাঙড়ের মানুষদেরকে ল্যাং মেরেছেন, 2026-এ আপনাদের ল্যাং মেরে দুই ভাইকে বাড়ি পাঠাবেন। দেখুন, ভাঙড়ের মানুষজন ভালো করে জানে নওশাদ সিদ্দিকী তাদের সাথে বেইমানি করেনি, তাদের আস্থাকে কোনোদিন নষ্ট করেনি। যদি আমি ল্যাং মারা কাকে বলে, যে ভাঙড়ের মানুষের ভোট নিলাম, দল চেঞ্জ করে দিলাম, সে কাজ আমি করেছি। আমার উপরে অত্যাচার, আমার উপরে 19টা মামলা, একাধিক ধারাই মামলা, একাধিক বার জেল খাটিয়েছে, তারপরেও ভাঙড়ের মানুষের আমি আস্থাকে নষ্ট করিনি। তো ভাঙড়ের মানুষ বিশ্বাস করে আমাকে ভোট দিয়েছিল, শাসকের বিরুদ্ধে গিয়ে ভোট দিয়েছিল, তাদের ভোটকে আমি সম্মান এখনো জানিয়ে আসছি, শেষ দিন পর্যন্ত সম্মান জানাবো। ব্যাপারটা হচ্ছে শওকত মোল্লা সাহেব আতঙ্কে আছে, তো আতঙ্কে কি বলছে না বলছে ওনার হুঁশ নেই। আরো বলেছেন যে আব্বাস সিদ্দিকী অর্থাৎ আপনার বড় ভাই, তিনি যেখানেই দাঁড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বলছেন যে আমাকে সেখানে দাঁড়ানো হবে, জামানত জব্দ করার বিষয় দিয়ে দিন। মমতা ব্যানার্জির সাথে আগে কনফার্মেশনটা নিয়ে নিন, লিখিতে নিতে বলুন, তারপর পুরো দাঁড়ার কথায় দেখিয়ে দেবো। প্রসেনজিৎ, একটা প্রশ্ন করতেই হচ্ছে এবং খুব জানতে ইচ্ছা করছে, এবং তার এই যে বক্তব্য থেকে একটা বিষয় পরিষ্কার যে নিজেদের দলের ব্যাপারে বা নিজেদের সম্পর্কে বা আদর্শ নিয়ে একেবারে কিন্তু পুরো ক্লিয়ার কাট কথা বলছেন নওশাদ। অন্যদিকে এবার আমরা যদি একটু ক্যানিং পূর্বের দিকে তাকাই, তাহলে ক্যানিং পূর্ব নিজেদের দখলে থাকবে কিনা, তৃণমূলের দখলে থাকবে কিনা, তা নিয়ে কি যথেষ্ট চাপে রয়েছে তৃণমূল, যার জন্য কি এত বারবার আমরা দেখতে পাচ্ছি বারবার নানা ধরনের কথাবার্তা উঠে আসছে রাজনৈতিক পরিসরে? একেবারেই দেখো, যেহেতু আব্বাস সিদ্দিকী তিনি দাবি করেছেন তিনি শওকত মোল্লার বিরুদ্ধে প্রয়োজনে প্রার্থী হতে পারেন, সেই বিষয়টি সামনাসামনি আসতেই কিন্তু তৃণমূল কংগ্রেসের কপালে ভাঁজ পড়েছে। তার কারণ, যদি আব্বাস সিদ্দিকী এই ক্যানিং পূর্ব বিধানসভা নির্বাচনে দাঁড়ান, শওকত মোল্লার প্রতিদ্বন্দ্বিতা করেন, সেক্ষেত্রে কিন্তু শওকত মোল্লার যে জয় সেটা কিন্তু খুব সহজ হবে না, তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল। তার কারণ, এখানে একটা ধর্মীয় মেরুকরণের কাজ চলছে এবং সেই ক্যানিং পূর্ব বিধানসভায় যেমনটা আমি আগেও জানাচ্ছিলাম যে প্রায় 80% কাছাকাছি কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন বাস করেন, এবং এই মানুষজন কিন্তু তারা অত্যন্ত ধর্মভীরু মানুষ, এবং সেখানে আব্বাস সিদ্দিকী সে একজন পীরজাদা, এবং তিনি যদি এখানে নির্বাচনে লড়াই করেন, সেক্ষেত্রে কিন্তু শওকত মোল্লার যতই এলাকায় পরিষেবা দিন, যতই এলাকার মানুষের কাছে থাকুন বা এই এলাকায় দীর্ঘদিন ধরে রাজনীতি করুন না কেন, এই ধর্মের সুরসুরির পেছনে কিন্তু তাকে পিছু হতে পারে, তেমনটা কিন্তু তিনি মনে করছেন। এবং সেই কারণেই যে সমস্ত তৃণমূল নেতারা এই এলাকায় রয়েছেন, শওকত মোল্লা রয়েছেন, তারা কিন্তু সকলেই যথেষ্ট ভীত সন্ত্রস্ত আছেন। এই কথাটা কিন্তু প্রসেনজিৎ আমরা দেখলাম যে আব্বাস সে কিন্তু নিজেও বললেন যে তুমি রাজনীতির কাজ করো, আমি ধর্মের কাজ করি, বড় কথা কিন্তু। একদমই তাই। এবং আমরা দেখেছি যে 2021-এ নির্বাচনের আগে যখন আইএসএফ তাদের দলটাকে প্রকাশ করবে বলে ঠিক করেছে, তার আগে বিভিন্ন ধর্মীয় সভায় কিন্তু এই আব্বাস সিদ্দিকীকেই মূলত দেখা গিয়েছিল, এবং তিনি সেখানে সেই ধর্মীয় জলসা থেকে কিন্তু বারে বারে তাদের দলের আদর্শ নিয়ে কথা বলেছেন, এবং তারা সাধারণ মানুষের সাথে, সাধারণ মানুষের যে সমস্ত অধিকার, সেই অধিকারের দাবিতে কিন্তু তারা কথা বলেছেন। এবং প্রত্যেকটি আমরা দেখেছি যে ধর্মীয় জলসায় সেখানে কিন্তু এই ধরনের কথাগুলো কিন্তু সংযুক্ত করেছিলেন, এবং তারপরেই আইএসএফ দলের আত্মপ্রকাশ ঘটেছিল এবং সেখানে নওশাদ সিদ্দিকীকে প্রার্থী করা হয়, এবং প্রথম ধাক্কাতেই কিন্তু ভাঙড়ের মতো আসন কিন্তু জিতে নেয় আইএসএফ। এবং তার পেছনে কিন্তু যেটা ছিল সেটা ছিল শুধুমাত্র এই ধর্মীয় ভাবাবেগ, এবং সেইটাই ক্যানিং পূর্ব বিধানসভার একাংশে, অর্থাৎ ভাঙড় 1 নম্বর ব্লকের যে কটা গ্রাম পঞ্চায়েত এই এলাকার মধ্যে পড়ে, সেই এলাকাতে কিন্তু যথেষ্ট প্রভাব ফেলেছিল। এবং সেই প্রভাবের রেস যে ক্যানিং পূর্ব বিধানসভার বাকি এলাকাগুলোতে পড়বে না সেটা কিন্তু বলা যায় না। এবং সেখানে যদি আব্বাস সিদ্দিকী এবার প্রার্থী হন, তিনি একজন পীরজাদা, তাকে ধর্মীয় মানুষজন মানেন, তাকে তার দলের তার যে ধর্মের মানুষজন তাকে কিন্তু সেখানে মেনে চলেন, তার কথা মন দিয়ে শোনেন বিভিন্ন ধর্মীয় জলসভা, ধর্মীয় সভাতে।
সেক্ষেত্রে আব্বাস সিদ্দিকী যদি সেখানে প্রার্থী হন সেক্ষেত্রে তাহলে কিন্তু শওকত মোল্লার ক্ষেত্রে একটা চাপ তৈরি হতে পারে, তেমনটাই কিন্তু মনে করা হচ্ছে এবং সেই কারণেই কিন্তু যথেষ্ট চাপে রয়েছে তৃণমূল নেতৃত্বরা। একেবারেই, অবশ্যই প্রসেনজিৎ, একদম শেষ আরো একটা প্রশ্ন করব যে এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে ২৬-এর ভোটের আগে সাধারণ মানুষ কি বলছে, সাধারণ মানুষের মধ্যে এই দুই দলের এই যে আমরা যে দেখতে পাচ্ছি যে বারবার যে কোন্দল, এই কোন্দলের মধ্যে মানুষ তো সন্দিহান হয়ে পড়ছে। দেখো, সাধারণ মানুষ কার্যত এসবের মধ্যে এখনই ঢুকতে চাইছেন না। তাদের দাবি যে বিধানসভা নির্বাচনের এখনো ঢের বাকি আছে, আদৌ তারা ভোট দিতে পারবেন কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন তাদের মধ্যে রয়েছে। তার কারণে এর আগে নির্বাচনগুলোতে দেখা গিয়েছে বিভিন্ন জায়গায় বুথ দখল হয়ে গেছে, বুথ জ্যাম হয়ে গেছে এবং তারা ভোট কেন্দ্রে যাওয়ার আগেই তাদের নির্বাচন হয়ে গেছে, অর্থাৎ তাদের ভোট দেওয়া হয়ে গেছে। ফলে এবারও তারা ভোট দেওয়ার সুযোগ পাবেন কিনা সেটা নিয়ে একটা বড় প্রশ্ন তাদের মনে আছে। দ্বিতীয় কথা, তারা যদি ভোট দেওয়ার সুযোগ পান তাহলে এখনও নির্বাচনের ঢের বাকি আছে। সেই সময় যখন নির্বাচন এগিয়ে আসবে তখন বিষয়টি আরও পরিষ্কার হবে, তখন তারা ভেবে চিন্তে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন, তেমনটাই কিন্তু বলছেন। তবে যদি পীরজাদা আব্বাস সিদ্দিকী ক্যানিং পূর্ব বিধানসভায় প্রার্থী হন সেক্ষেত্রে কিন্তু তারা ভেবে দেখবেন যে তারা এই যে পীর অর্থাৎ মানে ঈশ্বরের সন্তান বলা হয় পীরজাদাদের, সেক্ষেত্রে এই পীরজাদাকে তারা সাপোর্ট করতেও পারেন, তেমনটা কিন্তু তারা হাবে ভাবে বোঝাচ্ছেন। পরিষ্কার করে মুখে কেউ কিছু না বললেও কিন্তু তারা হাবে ভাবে বোঝাচ্ছেন যদি পীরজাদা এখানে প্রার্থী হন তাহলে তারা বিষয়টা ভেবে দেখবেন এবং বারে বারে ভেবে দেখবেন। অন্যদিকে ভাঙড়ের ক্ষেত্রেও বলি, সেখানেও কিন্তু নওশাদ সিদ্দিকী বা আইএসএফের থেকে প্রচুর দলীয় কর্মী সমর্থক গত কয়েক বছরে শওকত মোল্লার হাত ধরেছেন, তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত আইএসএফ কিন্তু যথেষ্ট শক্তিশালী এই ভাঙড় বিধানসভা কেন্দ্রে। শওকত মোল্লা তিনি তো ভাবছেন যে আইএসএফ এর সঙ্গে তার এই লড়াই যদিও একেবারে সামনাসামনি প্রকাশ্যে ক্যানিং থেকে হোক কিংবা ভাঙড় থেকে হোক, যেখান থেকেই হোক না কেন, এই আব্বাস সিদ্দিকী আর নওশাদ সিদ্দিকীর সঙ্গে তার লড়াই অর্থাৎ শওকত মোল্লার লড়াই কিন্তু একেবারে জোর কদমে চলছে। কিন্তু একটা নাম আমাদের ভুলে গেলে পরে হবে না, সেই নামটা হচ্ছে আরাবুল ইসলাম। আরাবুল ইসলাম কি করছেন? আমরা জানি যে তৃণমূল থেকে তিনি বহিষ্কৃত, কিন্তু এই বহিষ্কৃত নেতা এমন এমন কাজ করছেন যা ঘিরে আবার কিন্তু নতুন করে রহস্য সৃষ্টি হয়েছে। কারণ 15ই আগস্টে আমরা একটা ছবি দেখেছি, চলুন ছবিটা আপনাদেরকে দেখাই, আর দেখাতে দেখাতে কয়েকটা কথা আপনাদের বলি। দেখুন ছবিটা, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এখানে ভালো করে দেখুন যে সুব্রত বক্সির পাশে তৃণমূল ভবনে কে দাঁড়িয়ে রয়েছে। জয়প্রকাশ মজুমদার রয়েছেন, সুব্রত বক্সি রয়েছেন, আর সেখানে দেখা গেছে আরাবুল ইসলামকে ওই দেখুন পেছনে দাঁড়িয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন কি অবস্থা? 15ই আগস্টের পতাকা উত্তোলনের সময় তৃণমূল ভবনে এই ছবিটা দেখা গিয়েছে। এবার স্বাভাবিকভাবে এরকম একটা ছবি যখন দেখা গেছে প্রথম সারির নেতাদের সঙ্গে, প্রশ্ন তো উঠবেই যে তাহলে আমরা যে ভাবছি যে শওকত মোল্লার সঙ্গে নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকীর লড়াই, আসলে কি চুপি চুপি দলের অন্দরে থেকে এইভাবে কি ভোট কাটতে চলেছেন আরাবুল ইসলাম? যেখানে তিনি সাসপেন্ড হয়েছেন সেখানে কি করে তিনি দলের প্রধান দপ্তরে মানে তৃণমূল ভবনের মতো জায়গায় কি করে তিনি থাকতে পারেন?